পরপুরুষের রুমে এসে শাড়ি চেঞ্জ করতে তোমার একটু বিবেকে বাঁধলো না, নাকি সব নিজে থেকে প্ল্যান করে করেছো? হঠাৎ রুমে কারো আগমন ঘটায় আর তারপর এমন কথায় থতমত খেয়ে যায় ফারহা। মাথা তুলে সামনে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। ভয়ে ও লজ্জায় মাথা নিচু করে আছে ফারহা। আজ প্রথম শাড়ি পরে বান্ধবীর বিয়েতে এসেছে ফারহা। আজ গায়ে হলুদ, বাকি সব বান্ধবীরাও হলুদ রঙের শাড়ি পরে এসেছে, তাই বাধ্য ফারহাকেও পরতে হয়েছে শাড়ি। কিন্তু এখানে আসার পর দৌড়ে আসা একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সে। ছেলেটা পেছনে না তাকিয়ে সোজা চলে গেল। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ফারহা। দেখে সুন্দর করে পরে আসা শাড়িটিও এলোমেলো হয়ে গেছে। ছেলেটাকে মনে মনে গালি দিয়ে বান্ধবীগুলো আইরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তার দিকে তাকানোরও সময় নেই তাদের। তখনই আইরিনের মা লতা রহমান তার কাছে এগিয়ে এসে সমস্যার কথা জানতে চাইলে ফারহা খুলে বলে সব। এক হাতে শাড়িটা ধরে আন্টির সাথে হাঁটা ধরল সে। যাই হোক, আগে শাড়িটা গুছিয়ে নিতে হবে। বিয়ে বাড়ি, প্রায় সারা বাড়ি জুড়েই মানুষের ছড়াছড়ি, তার মাঝে একটা রুম ফাঁকা। আর তা হলো আবরার ভাইয়ের, আইরিনের বড় ভাই। তার রুমে কাউকে ঢুকতে দেয় না সে, নিজেই রুম পরিপাটি করে রাখে। এরপর কারো প্রবেশ নিষেধ। সেই সুবাদে আজও রুম ফাঁকা পড়ে আছে। তাই লতা রহমান তাকে আবরারের রুমে ঢুকিয়ে বলল, আবরার এখন বাইরে আছে, ও আসার আগে চেঞ্জ করে নাও। ওর রুমে কেউ এসেছে তা দেখলে তুল কালাম কাণ্ড ঘটিয়ে বসবে সে। নিরুপায় দৃষ্টিতে ৭-৫ না ভেবে রুমে ঢুকে শাড়ি ঠিক করতে লাগলো ফারহা। যেহেতু এই রুমে কারো আসা নিষেধ, তাহলে একেবারে নিশ্চিন্তে থাকতে পারে সে। সব শেষে একটু ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করছিল, তখনই আবরার রুমে আসে। আর এসব কাণ্ড দেখে এত কথা শুনিয়ে নিল ফারহাকে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারহা। আবরারের ভয়ে হাত কাচুমাচু করছে বারবার। মানুষটাকে ভয় পাওয়ার কিছু কারণ আছে। তার চোখে সবচেয়ে রাগী মানুষের নাম হলো আবরার আহমেদ। তাছাড়া তার আর একটা পরিচয় হলো ফারহাদের কলেজে নতুন জয়েন করেছে। জন্মের পর মনে হয় তাকে মধুর বদলে লবণ খাওয়ানো হয়েছে, তাই তার আচরণও নোনতা টাইপের। কলেজে যখন প্রথম জয়েন করে, তখন কথায় কথায় একদিন ফারহা তার বান্ধবীদের বলে ফেলেছিল তার আবরার স্যারকে ভালো লাগে। সেটাকে বাকি বান্ধবীরা টানাটানি করতে করতে আবরারের কান অবধি চলে গেল। সেদিন কলেজ ছুটির পর কোচিংয়ে সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল তাকে। এই মুহূর্তে ফারহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে আবরার। ফারহার নিরাপত্তা দেখে সে আবারও রাগী গলায় বলল, এখন মুখে তালা পড়ে গেছে নাকি? এমন ভাব ধরলে মনে হচ্ছে কিছুই জানো না, মানে আমাকে আকৃষ্ট করতে। আর কত নিচে নামবে তুমি? ফারহা এবার নিচের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলল, আমি এসব কখনোই ভাবিনি। আমি জাস্ট বিপদে পড়ে আপনার রুমে এসেছি। আপনি যেমনটা ভাবছেন মোটেও আমার এমন কোনো উদ্দেশ্য নেই। বিশ্বাস না হলে আপনি আন্টিকে জিজ্ঞেস করেন। ফারহার কথায় আবরার আরেকটু রাগী স্বরে বলল, স্টপ, নাটক বন্ধ করো তোমার। তখনই রুমে আসে লতা রহমান। আবরারের দিকে চেয়ে বলল, কি হয়েছে? তুই শুধু শুধু মেয়েটাকে এত ধমকাচ্ছিস কেন? ও কি করেছে তুমি জানো? কত বড় সাহস এই মেয়ের আমার রুমে এসে? ছেলেকে থামিয়ে দিয়ে লতা রহমান বলল, জানি আমি, সে এমনি এমনি তোর রুমে আসেনি। বাইরে কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গিয়ে সব এলোমেলো করে ফেলেছিল। তারপরে আমাকে বললে আমি এখানে নিয়ে আসি। সারা বাড়িতে এখন মেহমান, একমাত্র তোর রুমটাই ফাঁকা ছিল, তাই তাকে বললাম তাড়াতাড়ি ঠিক করে বেরিয়ে আসতে। তো এখানে দোষের কি আছে? মেয়েটা বিপদে পড়েছে, তাই বাধ্য হয়ে এই রুমে নিয়ে আসলাম আমি। আবরার আর কিচ্ছু না বলেই ফারহার দিকে মাথা তুলে তাকালো। কিছু না বলেই চুপচাপ নিচের দিকে চেয়ে রুম থেকে বেরিয়ে গেল ফারহা। কি ভাবে সে নিজেকে? মুখ গোমরা করে চুপচাপ আইরিনের কাছে গিয়ে বসে বলে, থাকবো না আমি তোর বিয়েতে, এক্ষুনি চলে যাচ্ছি। বান্ধবীর বিয়েতে এসেছি, কারো অপমান সহ্য করতে আসিনি আমি। আইরিন তার দিকে চেয়ে বলল, তোর আবার কি হলো? কে অপমান করেছে তোকে? ফারহা একবার বান্ধবীদের দিকে চোখ বুলিয়ে নিল।
কারণ আবরার স্যারের কথা বললে নির্ঘাত তাকে নিয়ে হাসাহাসি শুরু করবে সবাই। তবুও হাত কাচুমাচু করে বলল, কে আর তোর সেই গুণধর ভাই? একটু বিপদে পড়ে তার রুমে ঢুকেছি, এতে এমন মহাভারত অসত্য হয়ে গেল। ফারহার কথায় মুখ চেপে হেসে ওঠে আইরিন, যেন এক মহা জোকস শুনেছে সে। তারপর হাসি থামিয়ে বলল, তুই ঘুরে ফিরে ভাইয়ার উঠানে কেন আছাড় খাস? আর তুই জানিস না ভাইয়ার রুমে আমরা ব্যতীত ঘরের বাইরের কোনো প্রবেশ নিষেধ? ফারহা একটু রেগে বলল, আমি কি জানতাম নাকি বাড়িতেও তোর ভাই এত রুলস নিয়ে চলে? আইরিন আবারও হেসে বলল, ভাইয়ার অনেক রুলস আছে, ওগুলো না জানলে কি হবে ভাবিজি? না হলে তো পরে দেখা যাবে সারা জীবন ভাইয়ার হাতে মার খেতে হবে। আইরিনের কথায় হো হো করে হেসে ওঠে সবাই, যাতে রাগটা আরো বেড়ে গেল ফারহার। আইরিনের দিকে চেয়ে বলল, কানের 3 ইঞ্চি নিচ বরাবর একটা কষিয়ে খেলে তখন মজা নেওয়া বের হয়ে যাবে তোর। আর ভাবি ডাকস কাকে? আমি কি তোর ভাইয়াকে বিয়ে করার জন্য বসে আছি নাকি? ফারহার কথায় আবারও হেসে ওঠে সবাই। ফোন হাতে একপাশে চলে গেল ফারহা। বাসা থেকে মা ফোন করেছে, আজ বাসায় ফিরবে কিনা তা জিজ্ঞেস করতে। যেহেতু আজ গায়ে হলুদ কাল বিয়ে, তাই বান্ধবীরা সবাই একসাথে থাকবে, তাই আজ আর যাওয়া হবে না। তবে ভাইয়া হয়তো যেতে পারে। ফোন রেখে আসার সময় হঠাৎ চোখে পড়ল একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে গভীরভাবে চুম্বন করছে। যখন খেয়াল করলো ছেলেটা আর কেউ না, তারই ভালোবাসার মানুষ সাদাব, মুহূর্তেই বুকটা কেঁপে ওঠে তার। জেগে ওঠে এক তীব্র কষ্ট। সাদাবের সাথে 2 বছরের সম্পর্ক থাকার পর যখন বছরখানেক আগে ব্রেকআপ হয়েছিল, তখন খুবই আবেগপ্রবণ ছিল ফারহা। কত রাত জেগে কেঁদেছিল তার কোনো হিসেব নেই। ওই দিনের কথা মনে পড়তেই বুকটা এখনো শূন্য মনে হয় তার। সবই ঠিকঠাক ছিল, বাট একদিন সাদাব তাকে বলল তার সাথে রুম ডেটে যেতে হবে, কিন্তু তা সরাসরি না বলে দেয় ফারহা। সে বিয়ের আগে এই ধরনের কোনো সম্পর্কে জড়াবে না। আর ওই দিনই সাদাব একটা কথা বলল, হয়তো তার কথা মেনে নিবে, নয়তো ব্রেকআপ। ফারহা কয়েকদিন কান্নাকাটি করে সাদাবকে অনেকভাবে বোঝানোর ট্রাই করেছিল, কিন্তু সাদাবের একটাই কথা, হয়তো রুম ডেট নয়তো ব্রেকআপ। পরে অনেক কষ্টে নিজেকে শক্ত করলো ফারহা। সাদাবের দেওয়া 2টা অপশন থেকে ব্রেকআপটাই বেছে নিল সে। সরে গেল সাদাবের জীবন থেকে। কিন্তু আজ 1 বছর পর হঠাৎ সাদাবকে দেখে, তাও আবার এই অবস্থায়, সে নিজেও জানে না প্রাক্তনের জন্য তার কেন এত কষ্ট হচ্ছে। সে তো একটা ফ্রড, তার জন্য কষ্ট কেন হবে? চোখে জল অনুভব করতেই ওয়াশরুম থেকে পানি ছিটিয়ে দেয় ফারহা। মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসে। তখনই সাথী এসে তাকে ডেকে নিয়ে গেল আইরিনকে মেহেদি পরাতে হবে, কারণ ফারহা খুব ভালো মেহেদি পরাতে পারে। আইরিনের হাতে খুব যত্ন করে মেহেদি পরিয়ে দিল সে। তখনই পাশে এসে দাঁড়ায় আবরার। আইরিনের মেহেদি পরা হাতের দিকে তাকিয়ে রইল। আইরিন একটু হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন ভাইয়া? আমার পাশে বসো। আইরিনের পাশে বসে আবরার মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুন্দর লাগছে আমার পুচকি বোনটাকে। আইরিনের হাতে মেহেদি পরানো শেষ হলে ফারহার দিকে চেয়ে আইরিন বলল, নে এবার ভাইয়াকেও আমার মতো করে সেম ডিজাইনের মেহেদি এঁকে দে। আবরার একটু ভ্রুকুচকে বলল, আমি কেন মেহেদি লাগাতে যাব? বিয়েটা তোর, আমার না। আইরিন একটু ঠোঁট ফুলিয়ে পড়ল, ছোটবেলা থেকে যা করেছি দুজন একসাথে করেছি না? তুমি যা করতে আমিও তাই করতাম, তুমি যা খেতে আমিও তাই খেতাম। এখন আমি মেহেদি লাগিয়েছি, তোমাকেও লাগাতে হবে। আবরার আরেকটু ভ্রুকুচকে বলল, সবই যদি ভাগ করিস তাহলে বিয়েটা একা করে নিচ্ছিস কেন? আশেপাশের বান্ধবীগুলো হেসে ওঠে আবরারের কথায়। আবরার একটু লজ্জা পেল। বোনের সাথে দুষ্টুমি করতে গিয়ে নিজের বিয়ের কথাও মুখ ফসকে বেরিয়ে গেল। আশেপাশের হাস্যকর পরিবেশ দেখে রাগী দৃষ্টিতে তাকায় আবরার। মেয়েগুলোও চুপ হয়ে যায়। কথা ঘোরাতে আবরার বলল, আচ্ছা ঠিক আছে, বোনের ইচ্ছে পূরণে আমিও মেহেদি লাগাতে রাজি। বলেই হাতটা একটু সামনে বাড়িয়ে দেয় আবরার। মনে মনে আইরিনের গোষ্ঠী উদ্ধার করে ফেলছে ফারহা। একটু আগে
এত কথা শুনে এই লোকটার হাতে মেহেদি পরানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। আর এমনিতেই লোকটাকে দেখলে ভয়ে বুকটা ধুকধুক করে। আর ওই আইরিন শাকচুন্নি কত সুন্দর বুঝিয়ে বসিয়ে দিল মেহেদি পরাতে। এত ঠেকা পড়ছে নাকি আমার? ফারহাকে একটু আগে করা অপমান যেন মুহূর্তেই ভুলে গেল আবরার। মেহেদি পরানোর জন্য হাত বাড়িয়ে দিল ফারহার দিকে, কিন্তু ফারহা ভুলেনি কিছুই। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আইরিন ফারহার কাঁধে আলতো ধাক্কা দিয়ে বলল, কিরে, কোন ধ্যানে আছিস? সেম আমার ডিজাইনটা ভাইয়াকেও এঁকে দিবি। নিরুপায় হয়ে মনে মনে আইরিনের গোষ্ঠী উদ্ধার করতে করতেই এক হাতে আবরারের হাতটা ধরে অন্য হাতে মেহেদি আঁকা শুরু করলো ফারহা। আঁকার সময় আইরিন তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, খুব মানাবে দুজনকে। ফারহা মাথা তুলে আইরিনের দিকে চোখ বড় বড় করে তাকায়। মা নিশ্চয় যেইটুকু আছে ওটাও খাবে নাকি এ মেয়ে? ফারহার এমন লোক দেখে আইরিন হেসে পড়ল, আরে আমি তো ভাইয়ার আর আমার দুজনের মেহেদি ডিজাইনের কথা বলছি। খুব মানাবে ভাইয়ার আর আমার মেহেদি ডিজাইন। ফারহা নিজের বোকামিতে একটু লজ্জা পেলেও তা প্রকাশ করলো না, চুপচাপ বলল, ও ফারহার ভাই ফারদিন। ফারহার আর সে একসাথে এসেছিল। ফারদিনকে সন্ধ্যা থেকে দেখা গেলেও এখন রাতে হলুদ লাগানোর মুহূর্তে কোথাও সে নেই। ফারহা এদিক সেদিক খুঁজে ফারদিনকে না পেয়ে ফোন দিল। দুইবার রিং হতেই ফোন রিসিভ করে ফারদিন। ফারহা বলে ওঠে, সবাই এখানে তোমাকে খুঁজছে। আর তুমি কোথায় গেলে ভাইয়া? আর আবরার ভাইয়া ফোন দিচ্ছে, তুমি ফোন ধরছো না কেন? ওপাশ থেকে শান্ত গলায় উত্তর এলো, ভালো লাগছে না রে ফারু, তাই বাসায় চলে যাচ্ছি। মানে কি, তুমি বাড়ি চলে গেলে? ভালো লাগছিল না, তাই কাউকে বলে আসার ধৈর্য পাইনি। তোরা এনজয় কর, আমার ভালো লাগছে না, ঘুমাবো, বাই। ফারদিনের কথার আগা মাথা কিছুই বুঝল না ফারহা। ফোন রেখে আইরিনের কাছে এসে দেখে সবাই আইরিনকে হলুদ লাগাচ্ছে। ফারহা গিয়ে লাগাতেই আইরিনও তাকে লাগিয়ে দিল। ফারহা একটু অবাক হয়ে বলল, আমাকে লাগাচ্ছিস কেন? পাশ থেকে সাথী বলল, হলুদ লাগিয়ে দিলে তাড়াতাড়ি বিয়ে হয়। আইরিন তো আবরার স্যারকেও হলুদ লাগিয়ে দিয়েছে। ফারহা একটু অবাক হয়ে বলল। এসব কি আইরিন? আইরিন একটু হেসে বলল, তেমন কিছু না, তোর আর ভাইয়ার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, হিহি। ফারহা লাফ দেওয়া কথার মতো বলে উঠল, জীবনেও তোর ভাইয়ের মতো ঘাট তারাকে আমি তো দূরে থাক, জীবনে কোনো মেয়ে বিয়ে করবে না। তখনই সাথীর ইশারায় ফারহা পেছন ফিরে আবরারকে দেখে একটা শুকনো ঢোক নিল। সারা মুখে হলুদ, মাথায় নাজেহাল অবস্থা। ভেতরে গিয়ে ওয়াশরুমে মুখ ধুয়ে নিল ফারহা। বের হতেই ওয়াশরুমের সামনে সাদাবকে দেখে থমকে যায় সে। পাশ কাটিয়ে চলে আসতে চাইলে সাদাব দেয়ালে এক হাত দিয়ে পথ আটকে দাঁড়ায়। ফারহা একটু রাগী লুক দিয়ে বলে, পথ ছাড়ুন আমার। সাদাব বলল। ফারহার অস্বস্তি লাগছে খুব, বিরক্তি নিয়ে বলল, ভালো, পথ ছাড়ুন আমার। সাদাব আরো ভালো করে আটকিয়ে বলল। এর আগে ফারহার শরীর কাঁপছে, তবুও নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আমি চাইনি, আপনি বাধ্য করেছেন আমায়। আপনার ভালোবাসাও কতটা শুদ্ধ ছিল তা তো তখনই প্রমাণ করে দিয়েছেন। আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। বলেই সাদাফের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে হাঁটা ধরে ফারহা। সাদাব সোজা হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে ফারহার চলে যাওয়ার দিকে। হলুদ শাড়িতে খুব মানিয়েছে মেয়েটাকে, তার সৌন্দর্যের সাথে শাড়িটা পুরোপুরি মিশে গেল। আচ্ছা, ব্রেকআপের পর প্রাক্তনকে এত সুন্দর লাগে কেন? অনুষ্ঠান শেষ হতে প্রায় রাত 2টো বেজে গেল। শেষ রাতে এসেও বান্ধবীদের জ্বালায় ঘুমাতে পারছে না ফারহা। 4 জন একসাথে আছে মানেই তাদের আলোচনা বিশ্বের বড় বড় গবেষণাগারকেও হার মানাবে। উপায় না পেয়ে ফারহা একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এবার একটু ঘুমাতে পারলেই হয়। সকালে ঘুম কাতর চোখে হাত দিয়ে চোখ কচলাচ্ছে ফারহা। ভোরের আলো ফুটে উঠেছে। রুমের বাইরে
কয়েকজন চা নাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করছে, বাকিরা হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। আইরিন, সাথী, সুমাইয়া সবাই এখনো ঘুমুচ্ছে। তিনজন মিলে সারা রাত রুমটা একবার উল্টো করেছে আর একবার পাল্টা করেছে। এমন অবস্থা করেছিল তিনজন মিলে। শেষ রাতে ঘুমিয়ে এখন মরার মতো পড়ে আছে। ফারহা আরও কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। না, ঘুম আসছে না আর। রুম থেকে বেরিয়ে বাইরে এলো। ফারহাকে দেখে লতা রহমান এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়েছো? ফারহা দুই দিকে মাথা নাড়ায়। লতা রহমান আবার বলে, ওয়াশরুমে গেলে এক পাশে টুথ পাউডার পাবে, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা তৈরি করছি, আর বাকিদেরও ডেকে দিও। ফারহা লক্ষ্মী মেয়ের মতো ঘুমো ঘুমো চোখে একপাশে মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। শাকচুনিগুলো যেই মরার মতো ঘুমোচ্ছে, মনে হয় না ডাকলে উঠবে এখন। তাই ফারহা হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। দেখে আবরার আগে থেকেই ছাদে হাঁটাহাঁটি করছে। আবরারকে দেখে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই ডাক দেয় আবরার। ফারহা দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। আবরার তার কাছে এসে শান্তভাবে বলল, সরি। ফারহা একটু ভ্রুকুচকে বলল, সরি কেন? আবরার শান্তভাবে বলল, কালকের ব্যবহারের জন্য। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি জানতাম না আপনার রুমে বাইরের কেউ প্রবেশ করাটা আপনি পছন্দ করেন না। আবরার আর কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। ফারহা আবার বলল, আচ্ছা, ওই ছেলেটা আপনার কি হয়? আবরার বলল, কোন ছেলেটা? ওই যে একটু ফর্সা করে লম্বা ব্লু শার্ট পরেছিল, কালকে দেখলাম। ও, সাদাফের কথা বলছো? আমার বাবার বন্ধুর ছেলে। কেন, কি করেছে সে? না কিছু না, এমনি। বলেই নিচে চলে আসলো ফারহা। রুমে এসে বাকি বান্ধবীদের টেনে তুলল। 9টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আবরারের অনেকবার ফোনের কারণে দুপুরে বরপক্ষ আসার একটু আগে আসলো ফারদিন। ফারহা এগিয়ে গিয়ে বলল, এতক্ষণে এলে কেন ভাইয়া? কোনো সমস্যা? আর কালকে এভাবে ফোন কেটে দিলে কেন? প্রশ্নগুলোই একটু বিরক্তি নিয়ে ফারদিন বলল, এত কথা বলিস না তো, ভালো লাগছে না। বলেই সামনের দিকে চলে গেল। হা হয়ে তাকিয়ে আছে ফারহা। ভাইয়া তো তার সাথে এভাবে কথা বলে না। কাল থেকে ভাইয়ার কি হলো হঠাৎ? সামাজিকভাবে বিয়েটা শেষ হলো। আইরিনকে বিদায় দিচ্ছে সবাই। গতকাল থেকে হাসি খুশি মেয়েটাও এখন কাঁদছে সবাইকে ধরে। আমারও খুব খারাপ লাগছিল। আমাকেও হয়তো একদিন এমন একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। সাদাফকে গতকাল রাতে দেখেছিল সে, আর বিয়ের আগে দুপুরবেলায় এসেছে। ফারহার সাথে কথা বলতে চেয়েছিল বারবার, বাট সুযোগ পায়নি, দেখে হয়তো হয়নি। আইরিনকে বিদায় দিয়ে ফারদিনকে খুঁজতে লাগলো ফারহা। ভাইয়ের মতিগতি ভালো লাগছে না তার কাছে। দেখে সবার বিপরীত পাশে একা দাঁড়িয়ে আছে সে। ফারহা গিয়ে পেছন থেকে কাঁধে হাত রাখতেই চমকে ওঠে, চোখের পানি মুছে নেয় ফারদিন। ফারহার দিকে চেয়ে একটু হাসলো। ফারহা বলল, কাঁদছো কেন ভাইয়া? কই না তো। আমার কাছে লুকানোর চেষ্টা করেও লাভ হবে না ভাইয়া। কাঁদছো কিনা ওটা জিজ্ঞেস করিনি, কেন কাঁদছো তা জিজ্ঞেস করেছি। ফারদিন একটু হেসে ফারহার গালে হাত রেখে বলল, একদিন আমার বোনটাকেও এভাবে বিদায় দিয়ে দিতে হবে, তাই না রে? ফারহা ভালোই বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল আছে, কারণ ফারদিন এত সহজে কান্না করার মানুষ না। তবুও এই মুহূর্তে ফারদিনকে কিছু বলাটা ঠিক মনে করছে না সে। তখনই আবরার তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বাকিরা আইরিনকে বিদায় দিয়ে সবাই বাড়ির দিকে হাঁটা ধরল। আবার কেউ গেটের কাছে দাঁড়িয়ে এখনও তাকিয়ে আছে। আবরারের সামনে ফারদিন সম্পূর্ণই স্বাভাবিক, যেন কিছুই হয়নি তার। আবরারের কাঁধে হাত রেখে বলল, আচ্ছা দোস্ত, ফারহাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। বুঝিসই তো, বাবা মা তাকে নিয়ে কেমন টেনশন করবে। আবরারের মনটা আজ খুবই বিষণ্ণ। একমাত্র বোনটাকেও বিদায় দিয়ে দিয়েছে আজ। বাসাটাও কেমন ফাঁকা ফাঁকা লাগবে আজ থেকে। এসব চিন্তা ভাবনা তার মনকে আরো বিষণ্ণ করে তুলছে। আবরারের দিকে চেয়ে বলল, এখনই চলে যাবি? আজকে থেকে যা, মনটা খুবই বিষণ্ণ আমার। তোর সাথে থাকলেও মনটা কিছুটা ভালো হবে আমার। তাছাড়া ফারহাও তো আইরিনের মতো আমার বোনই। তোরা থাকলে মনকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারবো।
আবরার আর ফারদিন সেই ছোটবেলার বন্ধু, কখনো কারো কথা কেউ ফেলে দিতে পারে না। কিন্তু আজ এখানে একটুও মন টিকছে না ফারদিনের, অস্থির লাগছে খুব তাকে। একটা শ্বাস নিয়ে আবরারকে বলল। আবরার একটু হাসির রেখা টানার চেষ্টা করে বলল, না রে দোস্ত, বাবা মা খুব টেনশন করবে। আর গতকালকেও ফারহাকে এখানে রেখে যাওয়ার জন্য খুব কষ্ট করে বোঝাতে হয়েছে তাদের। জানিসই তো আমার একটাই বোন, বাবা মা কখনো তাদের একমাত্র মেয়েকে চোখের আড়াল করতে চায় না। কলেজে গেলেও তারা অস্থির হয়ে থাকে মেয়ের জন্য। চোখের আড়াল হলেই যেন ফারহাকে খুঁজতে থাকে তারা। বুঝিসই তো বাবা মায়ের মন। আচ্ছা, তাহলে ফারহাকে পৌঁছে দিয়ে তুই আবার এখানে আসিস। আমি সন্ধ্যার আগেই তোর কাছে আসছি। আবরার একটু হেসে বলল। আচ্ছা। ফারহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ফারদিন। ফারহা এত কথা বললেও ফারদিন নিশ্চুপ। বাসায় এসে জামা চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে রইল ফারহা। হিসেব মেলানোর চেষ্টা করছে। প্রথমত সাদাবের সাথে প্রায় 1 বছর পর দেখা, তাও কি বিশ্রী ভাবে, ভাবতেই ছি সূচক শব্দ মুখ দিয়ে বেরিয়ে আসে। দ্বিতীয়ত ফারদিন ভাইয়া কখনো এমন আচরণ করে না, আর ফারদিনকে ছোট থেকে তেমন একটা কাঁদতে দেখেনি ফারহা। কিছু কারণ তো নিশ্চয়ই আছে যা ভাইয়া বারবার আড়াল করতে চাইছে। আর শেষে হবে কালকে আবরারের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো। রুমে ঢোকায় আবরারের কড়া বকাবকির মাঝেও একটা মায়াময়ী দৃষ্টি দেখেছে সে। কিছুক্ষণ পর আবার সব রাগ হাওয়া হয়ে গেল। তাকে মেহেদি লাগিয়ে দেওয়া মুহূর্তটা, সকালে ছাদে দুজন একা কথা বলা, সময়গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। সন্ধ্যার সময় মায়ের ডাকে উঠে রুম থেকে বের হয় ফারহা। মায়ের কাছে যেতেই মা বলল 4 কাপ চা বানাতে। প্রতিবেশী চাচি এসেছে। ফারহা চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বসালো। ওদিকে তাদের মাঝে জমিয়ে আলোচনা চলছে। ফারহা বারবার বিয়ের কিছু টপিক শুনতে পাচ্ছে আলোচনার মাঝখানে। বাড়িতে কোনো বিয়ের টপিক উঠলেই বুকটা ধুকপুক করতে থাকে তার। না জানি কোন দিন তার বিয়ে নিয়ে পড়ে সবাই। আজও একটু একটু ভয়ে বুকটা ঢিপ ঢিপ করছে তার। চা হাতে তাদের সামনে এগিয়ে গেল ফারহা। চা রেখে মায়ের একপাশে গিয়ে দাঁড়ায় সে। চাচি মায়ের কাপে চুমুক দিয়ে বলল। এর মাঝে মা বলল, তো পরে মেয়েটাকে পেয়েছে কোথায়? চাচি আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বলল। চাচির কথায় থামিয়ে ফারহার মা তাকে বলল, তুই চলে যা ফারহা, বড়দের মাঝে থাকতে নেই। মায়ের কথায় চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে ফারহা। প্রতিবেশী নামক এই মহিলাটাকে দেখলেই মেজাজ খারাপ হয় তার। এই মহিলার কাজই হলো এর কথা গিয়ে তাকে বলা, ওর কথা এসে অন্যকে বলা। এখানেও এসেছে নিশ্চয়ই তানিয়া নামক মেয়েটার কথা সবাইকে বলতে। এর মাঝে ফারহাকে নিয়ে টপিক উঠলেই থমকে যায় সে। তবুও চুপচাপ দরজার আড়ালে গিয়ে শুনতে চেষ্টা করে ওই মহিলা বাবা মাকে কি কান পড়া দিচ্ছে। এর মাঝে বাবা তাকে থামিয়ে দিয়ে বলল, এতক্ষণ অন্যের গীবত গিয়েছেন, কিচ্ছু বলিনি, কিন্তু শেষে যে আমার মেয়েকে নিয়ে বাড়তি 2-3 লাইন অ্যাড করলেন, এগুলো আর কখনো বলার চেষ্টা করবেন না, বিশেষ করে আমার সামনে কখনো বলবেন না। বাবা আবার বলল, আমাদের মেয়ের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। আমাদের মেয়ে কখনো আমাদের কথার বাইরে যায়নি, আর কখনো যাবেও না। এর মাঝে মা ফোরন কেটে বলল, আর ফারহা এমন কাজ করলে তাকে মেয়ে হিসাবে স্বীকারই করব না, ত্যায্য মেয়ে করে দেব, তবুও অন্যায়কে প্রশ্রয় দেব না। একটা কথাই যেন ভয়ে বুকটা কেঁপে ওঠে ফারহার। মায়ের কথাই বুকটা ধুক ধুক করলেও বাবার কথা শুনে ভালো লাগছে যে তার প্রতি তাদের কত বিশ্বাস। সারা বাড়িতে কোলাহলপূর্ণ পরিবেশ। আসার সময় সারা রাস্তা কেঁদেছিল আইরিন। আইরিন অনেকের কাছেই শুনেছে বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়ার সময় মেয়েটা কান্না করলে তাদের হাজবেন্ড অনেকে ভাবে বোঝানোর ট্রাই করে, তাদের কতভাবে কথা বলে, তাদের স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু আইরিনের হাজবেন্ড মাহিন তার দিকে একবারের জন্য ফিরেও তাকায়নি। পুরোটা সময় আইরিনের থেকে দূরে বসে বাইরের দিকে তাকিয়েছিল। এখন রাত হয়েছে অনেক, সারা ঘর জুড়ে কোলাহল। বাট এখানে আসার পর মাহিনকে এক মুহূর্তের জন্যও চোখে পড়ছে না তার। এখানে প্রায় সবাই অচেনা। মাহিনকে একটু চিনে, তাও বিয়ে হয়েছে নিজের স্বামী এটা ভেবে।
বিয়ে ঠিক হওয়ার পর তেমন কথা বলার সুযোগ পায়নি তার সাথে। ফ্যামিলিগতভাবে ঠিক হয়ে হুটহাট হয়ে গেছে সব। আইরিন প্রথমে কান্না করলেও মাহিনের ছবি দেখার পর সেও রাজি হয়ে যায়। আইরিনকে একটা সাজানো ঘরে বসিয়ে দিয়ে চলে গেল সবাই। একা একা বসে আছে সে। বারবার মাথা তুলে দরজার দিকে তাকিয়ে দেখছে মাহিন আসছে কিনা, কিন্তু প্রায় ঘন্টা খানেক হতে চলল, এখনো মাহিনের খবর নেই। ভয়ে বুক ধুকপুক করছে আইরিনের। তার সামনে কি বলবে সে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তবুও অপেক্ষা করে যাচ্ছে চুপচাপ। ওদিকে ব্যালকনিতে ফ্লোরে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে ফারদিন। হাতে আইরিনের একটা ছবি, চক্ষু যুগল রক্তিম আভা ধারণ করে আছে তার। গতকাল রাতেরও দিনের বেলায় ভাইয়ার অদ্ভুত আচরণটা নিয়ে টেনশন কমছে না ফারহার। তাই বিষয়টা জানতে ভাইয়ের রুমের দিকে আগাতে থাকে সে। রুমে এসে ফারদিনকে না দেখে ব্যালকনিতে আসে সে। নিয়ে ফ্লোরে বসে আছে। ফারহা এগিয়ে গিয়ে তার কাছে বসলো। ছবিটা হাতে নিতেই চমকে উঠল সে। ফারদিনের দিকে অদ্ভুত চাহনি দিয়ে বলে, কারণটা তাহলে এটা ছিল ভাইয়া? ফারদিন এবার কেঁদে উঠে বলে, আজ ওর বাসর, বিয়ে হয়ে গেছে ওর। বন্ধুর বোন দেখে মান সম্মানের দিকে তাকিয়ে চাইলেও কিছু করতে পারিনি আমি। আপনার স্যার কিন্তু সেই হ্যান্ডসাম, তাই না দোস্ত? দাঁত কেলিয়ে কথাটা বলল সাথী। আইরিন পাশ থেকে বলল, আমার ভাইটাকে কি তোরা চোখ দিয়ে গিলে খাবি নাকি? সাথী মুখ দিয়ে চ সূচক একটা শব্দ ছেড়ে বলল, সুন্দরকে সুন্দর বলবো না তো কি বলবো? মুখ ফসকে পাশ থেকে ফারহা বলল, আমারও স্যারকে খুব ভালো লাগে। ফারহার কথায় কেউ কিছু বলছে না। ফারহা পেছনে তাকিয়ে দেখা মাত্রই আবরার তাদের পাশ দিয়ে হেঁটে গেল। মুহূর্তেই জিভে ছোট্ট একটা কামড় দিল ফারহা। ইসরে, স্যার কিছু শুনে ফেলেনি তো? কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি ফ্রেন্ড মহলের মাঝে। ক্লাসেও চলছিল লুকিয়ে আলোচনা, যেটা সূত্র ধরে আবরার স্যার সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। শেষে যাওয়ার সময় আস্তে করে বলল, এখন তোমার পড়াশোনা করার বয়স, এসব করার বয়স না। সেদিনের পর থেকেই আইরিন তাকে ভাবি বলে সম্বোধন করে। মাঝে মাঝে আইরিন বলতো আবরার ও ফারহাকে পছন্দ করে, সেটা আইরিন বোঝে, বাট তা আবরার প্রকাশ করতে চায় না। এসব নিয়ে ফারহাকে কতদিন খেপিয়েছে তার হিসেব নেই। বাট আজ ফারদিনের মুখে কিছু কথা শুনে সকল চিন্তাভাবনা হাওয়ায় উড়িয়ে গেল তার। আইরিনের ছবি হাতে নিয়ে ফারদিনকে এভাবে কাঁদতে দেখে ফারহা বলল, এতই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলনি কেন এতদিন? কেন চুপ করেছিলে ভাইয়া? কাউকে না বলে অন্তত আমায় বলতে তুমি। যা হওয়ার তা পরে দেখা যেত। কেন চুপ থেকে এখন আফসোসের পাহাড় বইছো? ফারদিন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চাইনি আইরিনের বিষয়টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যাক। আর আবরার এটা কখনোই মেনে নিত না। তুই তো জানতি আমাদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় 3 জন ছিলাম। ফারহা একটু ভেবে বলল, তুমি, আবরার ভাই আর সোহেল ভাই। কিন্তু সোহেল ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবরার ভাইয়া নাকি চর মেরেছিল তাকে। ফারদিন বলল, কিন্তু আবরার সেদিন কেন এমন করেছিল জানিস? ফারহা দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। ফারদিন একটু মুচকি হেসে বলল, সোহেল তোকে পছন্দ করত, আর সেটা আমাকে সরাসরি বলতে পারিনি দেখে আবরারকে বলে আমায় রাজি করাতে চেয়েছিল। কিন্তু আবরার সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। দুশ্চরিত্র বলে তাড়িয়ে দিয়েছিল, আর বলেছিল বন্ধুর বোন মানে তোরও বোন। বোনের দিকে কিভাবে বাজে নজর দিস, কোন সাহসে? দুশ্চরিত্রের সাথে আরও যাতা বলেছিল। ফারদিনের কথায় চোখ বড় বড় করে তাকাই ফারহা। এই সামান্য বিষয়টা নিয়ে এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তাদের। ফারদিন আবারও বলতে লাগলো, সেদিনই আইরিনের বিষয়টা মনের ভেতর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি। মাঝে মাঝে আফসোস হতো কেন আবরারের বন্ধু হতে গেলাম। আবার এটা ভেবেও নিজেকে সান্ত্বনা দিতাম, তার মতো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আমরা বন্ধু না, যেন 2 ভাই।
হালকা ভয়েই যেমন ফারহার বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ তৈরি করে, তেমন আজও বুকের ভেতরটাই টিপ টিপ করতে শুরু করলো। এত কাহিনী আগে জানলে কখনো আবরারের প্রতি তার এত ফিলিংস কাজ করতো না। তাহলে তারও কি এখন উচিত আবরারের জন্য তৈরি হওয়া বিন্দু বিন্দু ফিলিংসগুলো একটা একটা করে চাপা দেওয়া শুরু করা? এর মাঝে ফারদিনের কথায় ধ্যান ভাঙে ফারহার। ফারদিন খুব করুণ গলায় বলল, কথাগুলো কাউকে বলবি না প্লিজ, কারণ এসব কথা জানাজানি হয়ে গেলে আরিয়ানের সংসারে অশান্তি তৈরি হতে পারে। আমি চাই না আমার কারণে তার শান্তি নষ্ট হয়ে যাক। সে সারা জীবন সুখে থাকুক, এটাই আমার চাওয়া। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো, আর এদিকে সেই অনেকক্ষণ ধরে মাহিনের জন্য অপেক্ষা করছে আইরিন। চারপাশের কাঁচা ফুলের সুবাস ভেসে উঠছে, আর এদিকে ভয়ে বুকটা ধুকপুক করছে আইরিনের। এরপর কি হবে ভাবতে ভাবতে মাথায় ভর করে আছে নানান দুশ্চিন্তা। ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেতেই নড়ে চড়ে বসে সে। মাহিন এসেছে রুমে। সুদর্শন দেখতে পারফেক্ট একটা মানুষ তার চোখে, তাই তো ছবি দেখেই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। যদিও মেয়েকে এখন বিয়ে দিতে চায়নি আইরিনের বাবা মা, তবে ছেলে ও ছেলের কোয়ালিফিকেশন আর ছেলের কেরিয়ার দেখে প্রস্তাব ফিরিয়ে দেয়নি তারা। চাকরির সুবাদে 6 মাসের জন্য আমেরিকা পাড়ি দেবে সে। এই তো 10-12 দিন পরই ফ্লাইট, তাই তাড়াহুড়ো করে মাহিনকে বিয়েটা করিয়ে দিল তার ফ্যামিলি। রুমে এসে খাটের পাশে এসে দাঁড়ায় সে। আইরিন মাথা নিচু করে বসে আছে। মাহিন হাত ঘড়ি খুলতে খুলতে বলল, কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনেন। বিয়ের আগে আমি খুব বেশি পরিচিত ছিলাম, বিষয়টা কিন্তু এমনও নয়। আমার ফ্যামিলি থেকে হুটহাট এই সিদ্ধান্ত, আর আপনার ফ্যামিলিও রাজি হয়ে যায়। এর মাঝে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনিও নাকি আমার ছবি দেখে বিয়েতে মত দিয়ে দিলেন। আমার ফ্যামিলিও হয়তো ভেবেছিল আপনি দেখতে সুন্দরী বলে আমিও সব মানিয়ে নিব। এরপর আমার চলে যাওয়ার সুবাদে বিয়েটাও খুব তাড়াহুড়া করে হয়ে গেল। বাট এখন আপনি এটা ভাববেন না যে আপনাকে আমার পছন্দ হয়নি বা বিয়েতে আমার মত ছিল না দেখে আপনাকে বাড়ি থেকে বের করে দিব। এমনটাও করব না আমি। আপনি এই বাড়িতে আপনার মতো করেই থাকতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তবে আমার স্ত্রী হওয়ার অধিকারটা চাইবেন না। কথাগুলো আমি আপনাকে বিয়ের আগেই বলতে চেয়েছিলাম, বাট বলতে পারিনি দেখে এখন বলছি। এখন আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো, বাট বাবা মা এটা কখনোই মেনে নিবে না। তাই বাকি সিদ্ধান্তটা আপনার। শুধু বউ নামে এই বাড়িতে থাকবেন নাকি এখান থেকে চলে যাবেন, আর এখানে থাকলেও রানীর বেশে থাকতে পারবেন, ওটা নিয়ে ভাববেন না। বলেই একটা ট্রাউজার আর টাওয়েল দিয়ে ওয়াশরুমে চলে গেল মাহিন। এতক্ষণের এই মুহূর্তটা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল আইরিনের। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, মাথাটা ভন ভন করতে শুরু করলো তার। প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে তার মুখে এমন কিছু শোনার জন্য অপেক্ষায় ছিল না সে। কত কিছুই তো ভেবে রেখেছিল সে। বিয়েটা হবে, এরপর মাহিনের সাথে পরিচয়টা হবে এই 10-12 দিনেই। তারপর মাহিন চলে গেলে ফোনে কথা হবে তাদের। গভীর রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেম করবে দুজন। কেউ দেখবে না তাদের এই লুকোচুরি প্রেম। ধীরে ধীরে তৈরি হবে মাহিন ফিরে আসার অপেক্ষাটা। হুট করে একদিন এক আকাশ সমান আনন্দ নিয়ে ফিরে আসবে মাহিন। সেই আনন্দে মহাকাশের তারাগুলো মিটমিট করে চলতে থাকবে তার। বাট আজ সব স্বপ্নই যেন দীর্ঘশ্বাসে পরিণত হয়ে গেল। আজ আর ঘুম আসছে না ফারহার। ফারদিনের কথাগুলো এক পাশে রাখলো আর অন্য পাশে রাখলো আবরারকে। দুটোই মেলানোর চেষ্টা করছে সে। ফারদিনের ভালোবাসা হারানোর কষ্টটা সে একটু হলেও অনুভব করতে পারছে, কিন্তু এসবের মাঝে তার ভাবনায় বারবার নতুন করে আবরারকে কেন জড়িয়ে ফেলছে তা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আজ এই বুকের বাপাসটাই টিপ টিপ শব্দ করছে কেন? কিসের এত ভয়? বিষণ্ণ মনে ব্যালকনিতে বসে আছে ফারহা। তখনই পাশে এসে বসে ফারদিন। ফারহার দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলল, তুই নাকি 2 দিন ধরে কোচিংয়ে যাচ্ছিস না, সমস্যা কি? ফারদিনের কথায় একটু বিষণ্ণ মন নিয়ে বলল,
কিছু না, এমনি ভালো লাগছিল না তাই যাচ্ছি না, কালকে থেকে যাব। তা তো যাবি। আর এমনিতেই আবরার বলেছে কাল থেকে 10 মিনিট আগে কলেজ ও কোচিংয়ে না পৌঁছালে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আচ্ছা। ফারদিন চলে গেলেও বিষণ্ণ মনে বসে রইল ফারহা। ফোনটা বের করে আইরিনকে কল দেয়। একবার কল হতেই রিসিভ করে আইরিন বলল, ফারু বল। ফারহা একটু অভিমানী কণ্ঠে বলল, বল মানে? শ্বশুরবাড়ি যাওয়ার পর একবার ফোন দেওয়ারও প্রয়োজন মনে করলি না তুই? আগে তো ঠিকই বলতি আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে, আর এখন শ্বশুরবাড়ি পা রাখতেই ভাব বেড়ে গেছে তোর। আইরিন শান্ত গলায় বলল, না রে, একটু ব্যস্ত ছিলাম তো তাই ফোন দিতে পারিনি। আইরিনের কণ্ঠ একটু গম্ভীর দেখে ফারহা বলল, কি হয়েছে তোর, এভাবে কথা বলছিস কেন? না কিছু না, মনটা ভালো ছিল না তাই। মন খারাপ কেন? হাজবেন্ড বকেছে নাকি? আরে না, ও তো খুব ভালো, ওর মতো মানুষ হয় না। আমি মনে কষ্ট পাবো বলে একটা ধমকও দেয় না। বলেই একটা শ্বাস নিল আইরিন। ফারহা বলল, আচ্ছা কালকে থেকে কলেজে যাবি? না রে, আরো 2-1 দিন যাওয়া হবে না, তুই একাই যাস। কোচিংয়েও যাওয়া হয় না, কাল থেকে না গেলেও তোর ভাই নাকি ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আইরিন একটু হাসার চেষ্টা করে বলল, বিয়ের আগেই এত অত্যাচার শুরু করেছে আমার ভাবিটার উপর। চুপ, একদম বাজে বকবি না, তোর ভাই আমারও ভাই, তাই ভাই ইজ ভাই, অন্য কিছু নাই। থাক, ঢং করা বাদ দে, জানি না আমি। চুপ কর তো, ফোন রাখ। ফোন রাখার পর রুম থেকে মায়ের ডাক কানে ভেসে আসলো। পরদিন সকালের নাস্তা সেরে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে ফারহা। কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল সে। রাস্তার পাশ ধরে হাঁটছে, একটা খালি রিকশাও চোখে পড়ছে না। হঠাৎ পেছন থেকে ফারহা বলে কারো ডাক শুনতেই থমকে পেছন ফিরে তাকায় সে। দেখে সোহেল ভাই দৌড়ে তার সামনে এসে হাঁপাতে লাগলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যদিও তার সাথে ফারহা কথা বলতে ইচ্ছুক নয়, তবুও ভদ্রতার খাতিরে বলল, জি ভালো, আপনি কেমন আছেন? খেয়াল করিনি, সরি। আপনার আনন্দে আমি কেন আনন্দিত হব? আর হ্যাঁ, আসি, সময় নেই আমার। এমনিতেও আজ রাস্তায় খালি রিক্সাও পাচ্ছে না, তার উপর ওর সাথে বক বক করে অনেকটা সময় নষ্ট হলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:55 বাজে, আর ওইদিকে 9টায় ক্লাস। আর আজ মঙ্গলবার, প্রথম ক্লাস ওই খাটাসটার। লেট হলেই ক্লাসের মঙ্গল উদ্ধার করে ছাড়বে। কলেজে গেট দিয়ে প্রবেশ করতেই দেখে 9:03 বাজে। ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। সব স্টুডেন্ট ক্লাসরুমে চলে গেছে। ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে ক্লাসরুমের দিকে চলে গেল সে। যেতে যেতে সব মিলিয়ে অলরেডি ক্লাসের 5 মিনিট লেট। দরজার সামনে দাঁড়িয়েই ফারহা বলল, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে কড়া জবাব, নো, স্ট্যান্ড আউট সাইড দ্য ডোর। সরি স্যার, আর এমনটা হবে না, আসলে গাড়ি পেতে লেট হয়ে গেছে। নো এক্সকিউজ। একরাশ বিরক্তি নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে ফারহা। সোহেলকে মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে সে। ওর কারণেই একটা গাড়ি মিস করেছিল তখন। অবশেষে পাক্কা 10 মিনিট পর ক্লাসে প্রবেশ করার অনুমতি পেল সে। কি ভাবিজি, শুনলাম আজ নাকি ক্লাসের বাইরে দাঁড় করে রেখেছিল তোমাকে। আমার ভাইটা পারেও বটে। আইরিনের কথায় মাথাটা এবার আরো গরম হলো তার। রাগ নিয়ে বলে, তোর ভাই যেমন খাটাস তুইও তেমন খাটাস, একজনের নাচায় আরেকজনের তালি বাজায়। হা হা, আচ্ছা শোন, কাল থেকে আমিও যাব কলেজে। সত্যি? এখানে সারাদিন বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা চলে আয়, মজা হবে অনেক। পরদিন একটু আগে আগেই ভার্সিটিতে চলে গেল তারা।
ক্লাসরুমে ব্যাগ রেখে বাইরে আড্ডা দিচ্ছিল বান্ধবীরা মিলে। কিছুক্ষণ পর ক্লাসের সময় হওয়ায় সবাই ক্লাস কক্ষের দিকে হাঁটা ধরল। টেবিলে এসে বসে ব্যাগ সরাতেই একটা ঝাটকা খেল ফারহা। দেখে ব্যাগের নিচে একটা গোলাপ ফুল আর একটা চিরকুট। চিরকুট না, এটাকে চিঠি বলা যায়, কারণ চিরকুট হলে লেখা অল্প হতো, আর এখানে লেখা অনেক, আর শেষে ছোট্ট করে লেখা ইতি আবরার। ভয়ে হাত পা হালকা কাঁপুনি তৈরি হলো তার। আবরার হুট করে চিঠি আর ফুল দিল কেন? সে তো এমনটা করবে বলে কল্পনাও করতে পারেনি ফারহা। তবুও সকলের আড়ালে চিঠি আর ফুলটা ব্যাগের ভিতর ঢুকিয়ে নিল ফারহা। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেও ক্লাসে মন বসছে না কিছুতেই। প্রথম ক্লাসটা শেষ হতেই ব্যাগ থেকে হালকা বের করলো চিঠিটা। একটু একটু পড়তে শুরু করলো। প্রিয় চোরাবালি, প্রথমেই অবাক হচ্ছ সম্বোধনটা দেখে। ভাবছো চোরাবালি আবার কেমন সম্বোধন? তবে এটারও যথেষ্ট কারণ আছে। তোমায় যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই ধীরে ধীরে কখন যে তোমার প্রেমে পড়ে গেলাম তা নিজেও বুঝতে পারিনি। তোমার মাঝে সেভাবে হারিয়ে যেতে শুরু করলাম, যেভাবে কোনো মানুষ চোরাবালিতে পড়লে নিজেকে হারিয়ে ফেলে। আমিও ঠিক সেইভাবেই তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে। আহত হয়েছি তোমার মায়াবী চোখের দৃষ্টিতে। আমি আহত, ভীষণ আহত। ইতি আবরার। চিঠিটা পড়ে হাত পা আরও কাঁপতে শুরু করলো ফারহার। এগুলো কি সব লিখেছে আবরার স্যার? তাহলে কি সত্যিই আবরার স্যার তাকে ভালোবাসে? আমার আজ বিশ্বাসই হচ্ছে না। চিঠিটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগের উপর মাথা থেকে মুখ লুকিয়ে বসে আছে ফারহা। হয়তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আবরার স্যার আমায় প্রেমপত্র দিয়েছে, এটাও কি সম্ভব? নিজেরই বিশ্বাস হচ্ছে না আজ। তার মতো একটা মানুষের সাথে প্রেমপত্র শব্দটি কিছুতেই মিলছে না। তাহলে কি স্যারও আমায় সত্যিই পছন্দ করে? টেবিলে শোয়ার মতো করে ব্যাগে মাথা রেখে মুখ লুকিয়ে এসব ভাবছে ফারহা। চিঠি আর ফুল দুটোই ব্যাগের মাঝে খুব যত্ন করে লুকিয়ে রেখেছে। তার এখন কি করা উচিত? চিঠির উত্তর দিবে নাকি চুপচাপ বসে থাকাই ভালো হবে? না, উত্তর না দিলে যদি স্যার রাগ করে, এর চেয়ে ভালো উত্তর দেওয়াটাই ঠিক হবে। যা হওয়ার তা পরে দেখা যাবে। ক্লাসের ফাঁকে লুকিয়ে খাতার মাঝে একটা লেখা লিখল সে। অন্যের চোখের দৃষ্টিতে নিজে আহত হয়েছেন ভালো কথা, তাই বলে এভাবে হুটহাট চিঠি লিখে আরেকজনের হৃৎপিণ্ডে আঘাত করাটা কিন্তু অন্যায়, ভীষণ অন্যায়। এরপর আর ক্লাসে মোটেও মন বসেনি তার। ছুটির পর একে একে সব চলে যেতে লাগলো সবাই। ক্লাস খালি হতেই লেখাটা ওই টেবিলে রেখে চলে গেল সে। সোজা হেঁটে গেটের বাইরে, পেছন ফিরেও তাকালো না। বাসায় আসার পর থেকেই অস্থিরতা ভাবটা ধীরে ধীরে বাড়তে লাগলো তার। পরদিন কলেজে আসলে সেই একইভাবে আর একটা চিঠি পায় সে। সত্যি তো, এই মারাত্মক অন্যায়ের কি শাস্তি হওয়া উচিত বলো তো? আচ্ছা যাই হোক, তুমি সেই শাস্তিটা নিজ হাতে দিও। একটু হাসলো ফারহা। এই লোকটার চলাফেরার সাথে চিঠির ভাষাগুলো একদমই বেমানান। আজ আর কিছু লিখলো না ফারহা। বাড়িতে আসার পর থেকে রুমে বসে আছে চুপচাপ। আবরারের কথা ভাবতেই বারবার হাসি পায় তার। এমন লাগছে কেন তার? অদ্ভুত। কাল শুক্রবার, কলেজ বন্ধ, একদিন আর দেখা হবে না তাদের। সেটা ভেবেও মনটা খারাপ হয়ে ওঠে। বাসায় সবাই স্বাভাবিক ভালো চললেও মাহিন প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না আইরিনের সাথে। তার সব কিছুতেই যেন একটা বিরক্তির ছাপ লক্ষ্য করে আইরিন। আর 2 দিন পরই মাহিনের ফ্লাইট। রুমে বসে ল্যাপটপে কাজ করছিল সে। আইরিন তার কাছে এসে বলল, আপনাকে কিছু বলার ছিল। মাহিন কাজ করতে করতে বলল, বলো। আমি আমার বাবার বাসায় থাকতে চাই, এখানে ভালো লাগছে না আমার। মাহিন এখনো কাজ করতে করতে বলল, আচ্ছা কাপড় চোপড় গুছিয়ে রাখবেন, কাল সকালে যাবেন। আইরিন কিছু বলতে যাবে তার আগেই মাহিন তাকে থামিয়ে দিয়ে বলল, বলছি তো, তোমার যেমনটা ইচ্ছা সেভাবে চলতে পারো, বাবা মাকে আমি ম্যানেজ করে নিব। আইরিন আর কিছু না বলে চুপচাপ চলে গেল সেখান থেকে। সে ভালোই বুঝতে পারছে যে মাহিন তাকে 2 পয়সারও মূল্য দিচ্ছে না। মেয়েদের নাকি 2টা জীবন, একটা বাবার বাড়ি আর একটা নাকি স্বামীর বাড়ি। বাট এখন তার কাছে মনে হচ্ছে তার এবার আশ্রয় তার কাছে সবচেয়ে শান্তির ও নিরাপদ আশ্রয়। বাকি সব মিথ্যা। আজ শনিবার, কলেজে আগে থেকেই এসেছে ফারহা।
চুপচাপ একপাশে বসে আছে আর গেটের দিকে তাকাচ্ছে। কখন আবরার কলেজে আসবে? আজ এই ব্যাটাকে সামনে থেকেই ধরবো, দেখি তার রিয়াকশন কেমন হয়। বেশ কিছুক্ষণ পর অপেক্ষার পর কলেজ গেট দিয়ে প্রবেশ করলো আবরার। ফারহা হাস্য উজ্জ্বল মুখের চারদিকে তাকিয়ে আবরারের সামনে গিয়ে দাঁড়ালো। আবরারের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, লুকিয়ে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি দিন। আবরার একটু অবাক ভঙ্গিতে বলল, মানে? ফারহা সোজাসুজি ভাবেই বলল, ঢং করা লাগবে না, আমি সব জানি। যাই হোক, আসল কথা হলো লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার ভালো লাগে না, তাই যা দেওয়ার সরাসরিই দিবেন। আবরার এবার রেগে বলল, সাত সকালে ফাইজলামি করছো আমার সাথে? ফারহাও এবার একটি ডেকে চিঠিগুলো বের করে বলল, অ্যাক্টিং ভালো লাগলেও ওভার অ্যাক্টিং কখনোই ভালো লাগে না। তাহলে এই চিঠিগুলো কেন দিয়েছেন? আবরার এবার একটু স্বাভাবিক হয়ে চিঠিগুলো হাতে নিয়ে চোখ বুলাতে লাগলো। এরপর আর কিছু না বলে চুপচাপ চিঠিগুলো নিয়েই চলে গেল সেখান থেকে। ফারহা এখনো বেকুবের মতো দাঁড়িয়ে আছে হাঁ করে। কি হচ্ছে সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। আবরারের এমনি নীরবতায় যেন বিপদের পূর্বাভাস। নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, একটু বেশি করে ফেলেছিস নাকি ফারহা? তোকে দিয়ে কখনোই ঠিক কাজ করা হয় না, যেখানে যাস সেখানে একটা গন্ডগোল পাকিয়ে ফেলিস। ক্লাস শুরু হওয়ার পরও বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। পাশ থেকে সাথী ধাক্কা দিয়ে বলল, কি রে, এমন ভাব করে বসে আছিস কেন? কারোর সাথে কোনো কথাই বলছিস না? ফারহা সাত পাঁচ না ভেবে চুপি চুপি সবকিছু বলেই দিল তাদের। সব শুনেই অবাক ভঙ্গিতে মুখে হাত দিল সাথী ও আইরিন দুজনেই। সাথী বলল, বলিস কি, আবরার স্যার তোকে প্রেমপত্র দিয়েছে? ফারহা চুপ করতে বলে চারপাশে তাকালো, কেউ শুনে ফেলেছে নাকি দেখতে। এবার সাথী চুপচাপ বলল, সত্যি? ফারহা মাথা নিচু করে বলল, আইরিন পাশ থেকে বলল, তাই তো তোমাকে আমি আগে থেকেই ভাবি ডাকি। সাথী আবার বলল, তার মানে তুইও সব জানতিস? না, তবে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি ওদের চক্কর। তখনই ক্লাস টিচার লেকচার বন্ধ করে দিল। তখনই ক্লাসে প্রবেশ করে শাকিল ভাইয়া। হাতে একটি নোটস নিয়ে স্যারের হাতে দিল। স্যার তা পড়ে ফারহার দিকে তাকিয়ে বলল। ফারহা দাঁড়ালো। স্যার আবার বলল। ভয়ে এবার যেন বুকটা শুকিয়ে আসলো ফারহার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সব তো ঠিকঠাকই আছে, তাহলে আবার অফিসে ডাকার কি দরকার ছিল? ভাবতে ভাবতে অফিস কক্ষে গিয়ে দেখে ফার্স্ট ইয়ারের একটা জুনিয়র ছেলেও দাঁড়িয়ে আছে ওখানে। ফারহা স্যারের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে বলল, ডেকেছিলেন স্যার? প্রিন্সিপাল স্যার কোনো উত্তর না দিয়ে ছেলেটার দিকে চেয়ে বলল। ফারহা বেকুবের মতো একবার জুনিয়র আবরারের দিকে তাকাচ্ছে, আর একবার পাশে বসে থাকা আবরার স্যারের দিকে তাকাচ্ছে। পরিস্থিতি এবার একটু হলেও বুঝতে পেরে চট করে বলল, মিথ্যা কথা, ওর মতো পিচ্ছি ছেলেকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? ও তো আমার ছোট ভাইয়ের মতোই। ছেলেটাও চট করে বলল। স্যার ভ্রু কুঁচকে বলল। পাশ থেকে আবরার স্যার বলল, হাই রে, কি টুরু লাভ! প্রেমিকার মারও প্রেমিক ভাগ করে নিতে চাইছে। আহা, তোমাদের ভালোবাসা আমি মুগ্ধ। ছেলেটা বুকের পাপাশে একটা হাত রেখে একটু ঝুঁকে মুখে হাসি ফুটিয়ে বলল। ফারহার মাথায় যেন আগুন জ্বলতে শুরু করলো। স্যারদের সামনে জুনিয়র ছেলেটাকে বলল, একটা চর খাবি তুই। আমি কোন দুঃখে তোকে ভালোবাসতে যাব রে? আর প্রেম করার বয়স হয়েছে তোর? চিঠিগুলো দেখে আমি ভেবেছিলাম অন্য আবরার দিয়ে দিয়েছিল। আমি কি জানতাম নাকি যে এটা তুই আবরার? আর তোর নাম যে আবরার সেটাও তো জানতাম না আমি। তখনই প্রিন্সিপাল স্যার বলল। এবার ফারহা পড়ে গেল আর এক মুসিবতে। আমতা আমতা করে বলতে লাগলো, না মানে কেউ না স্যার, এমনি। তখনই জুনিয়র ছেলেটা বলল। আবরার স্যার এবার বসা থেকে উঠে প্রিন্সিপাল স্যারকে বলল,
স্যার এদেরকে এভাবে হবে না, ওদের দুজনের অভিভাবককে ইনফর্ম করুন আর ইমিডিয়েটলি কলেজে আসতে বলুন। প্রিন্সিপাল স্যারও তার সাথে বলল। ফারহা এবার কাঁদো কাঁদো ভাব হয়ে বলল, প্লিজ স্যার, আমার বাবাকে আর ভাইয়াকে ডাকবেন না প্লিজ। ওরা এসব শুনলে আমাকে মেরেই ফেলবে। আমি তো ইচ্ছে করে জেনে শুনে করিনি এসব, প্লিজ স্যার। পাশের জুনিয়র ছেলেটা বলল। ফারহার আগে ছেলেটার দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল, শুধু এখান থেকে বাঁচি, তারপর তোর একদিনকে আর আমার যেই কয়দিন লাগে। সন্ধ্যায় সোফায় বসে বসে চায়ের কাপে চুমুক দিয়ে টিভি দেখায় ব্যস্ত ফারহা। অনেক কষ্টে আজ কলেজের সিচুয়েশনটা ম্যানেজ করেছে। একেবারে হাতে পায়ে ধরার মতো যা তা অবস্থা হলো আজ। আগামী 2 দিন কলেজ আর কোচিংয়ের কাছে দিয়েও যাবে না বলে প্রতিজ্ঞা করে বসে আছে সে। অল্পের জন্য মান ইজ্জতটা বেঁচে গেল আজ, না হলে জুনিয়র ছেলের সাথে এসব কেলেঙ্কারি মান ইজ্জত যেইটুকু আছে ওটাও হারাতে হতো আজ সবার সামনে। মা একটু আগে নাস্তা দিয়ে বলে গেল। মায়েদের কথাগুলো খুব কঠোরভাবে বললেও সন্তানের কাছে তা খুবই মিষ্টি শাসন। তাই হয়তো মায়ের বকাঝকাগুলো সন্তানরা এক কান দিয়ে নিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। ফারহাও তার ব্যতিক্রম নয়। মায়ের কড়া করে বলে যাওয়া কথাটা কানে না নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে সে। একটু পর ঘরে ফারদিন আসে। সন্ধ্যার পর ফারহাকে টিভির সামনে দেখে কোমরে 2 হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে। এরপর মা সামনে আসতেই বলে, তোমার মেয়ে তো দেখি দিন দিন খুব উন্নতি হচ্ছে মা। মা চায়ের কাপ ও নাস্তার প্লেটটা নিতে নিতে বলে। ফারদিন বলল, আমি বাড়ি কথা বলছি না, কলেজে কথা বলছি। খুব ভালো সুনামে শুনছি তোমার মেয়েকে নিয়ে। ইনশাল্লাহ আমাদের ফারহা খুব শীঘ্রই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। ফারদিনের মুখে এটা শুনেই জিভে ছোট্ট করে কামড় কাটে ফারহা। আবরার স্যার এসব কথা ভাইয়াকে বলতে গেল কেন? কত রিকোয়েস্ট করে বেঁচে এসেছে যেন বাড়িতে কেউ এসব না শুনে, কিন্তু স্যার এটা করলো কি? ভাইয়াকে বলেই দিল। তাহলে এত রিকোয়েস্ট সবই বৃথা গেল। তখনই ফারদিন আবার বলে, আজ আবরারের সাথে দেখা হওয়ার পর বলল দিন দিন ফারহার লেখাপড়ার অবনতি ঘটছে, পড়াশোনায় কোনো মন নেই, কোচিংয়ের পড়া তো দিতে পারেই না, হোমওয়ার্ক পর্যন্ত কমপ্লিট করে না। ফারদিনের কথায় এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। যাক, তাহলে কিছু বলেনি। ফারদিন টিভি অফ করে দিয়ে বলল, যা সোজা গিয়ে পড়তে বস, না হলে এক্সামের পর ডিমগুলো বিক্রি করার জন্য একটা দোকান খুলে বসতে হবে। ফারহা হেসে বলল, গুড আইডিয়া, তবে দোকান খোলার কি দরকার? এগুলো আমরা পাইকারি দরে বেচে দিব। ফারদিন নিরাশ হওয়ার ভঙ্গিতে আবারও কোমরে 2 হাত রেখে ফারহার দিকে তাকায়। আজ সন্ধ্যার পর চলে যাচ্ছে মাহিন। সকালে আইরিনদের বাসায় খবর এসেছে সন্ধ্যায় মাহিন বেরিয়ে যাবে আইরিনকে নিয়ে ওই বাড়ি যেতে। ফোন দিয়ে মাহিনের মা এই কথাটা বলল। আর মাহিনের বাবা নাকি ব্যস্ত, তাই আগে বলতে পারেনি। আর মাহিনকে বলেছিল আইরিনকে নিয়ে যেতে, বাট মাহিন আসেনি। সোফায় বিষণ্ণ মনে বসে আছে আইরিন। এমন সময় আবরার তার পাশে এসে বসে। আইরিনের দিকে চেয়ে বলে, ফোনটা দে তো। আইরিন একটু অবাক হলো, তবুও প্রশ্ন না করে ফোনটা বাড়িয়ে দেয়। আবরার ফোনটা কিছুক্ষণ দেখে আইরিনকে বলল, তোর আর মাহিনের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? আবরার যেন কিছু বুঝতে না পারে, তাই আইরিন একটু অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কই না তো, সব ঠিকঠাকই তো আছে। আবরার ফোনটা দিয়ে বলল, তোর কল লিস্টে মাহিনের নাম্বারে কলটা ছিল আজ থেকে 6 দিন আগে, তাও শুধু একটা কল। আইরিন একটু থতমত খেয়ে মিথ্যা সাজানোর চেষ্টা করে বলল, আরে কথা হয়তো প্রতিদিন, ও খুব ভালো। আমি নাম্বারগুলো এমনি ডিলিট করে দেই, তাই কল লিস্টে নেই। আর তুমি হঠাৎ এসব বলছো কেন ভাইয়া? ও হ্যাঁ বুঝছি, সে আমাকে এখানে রেখে গেছে আর শেষ দিনও নিয়ে যেতে আসেনি, তাই তো? তাহলে শুনো কাহিনী। তোমাদের জন্য খুব খারাপ লাগছিল আমার, তাই তাকে বললাম তোমাদের কাছে চলে আসব। সে তো আমাকে আসতেই দিচ্ছিল না, কিন্তু তোমাদের জন্য আমার কান্না পাচ্ছিল দেখে সে পরে রাজি হলো। আর প্রতিদিনই আমাকে নিতে আসতে বলতো, কিন্তু আমি আর একদিন করে তাকে মানা করছিলাম। তাই গতকাল বললাম আজকে তোমাদের সাথেই যাব।
এক নাগারে কথাগুলো বলে গেল আইরিন, যেন আবরার কোনো পাল্টা প্রশ্ন করতে না পারে। হয়তো খুব বুদ্ধি খাটিয়েই মিথ্যেটা সাজিয়েছে সে। আবরার আর কিছু না বলে কিছু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। তারপর চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল আইরিন। দুপুরের আগেই ওই বাড়িতে পৌঁছে যায় তারা। দুপুরে খাওয়া শেষে আইরিনের বাবা আর অন্যান্য আত্মীয়রা সোফায় বসে কথা বলছে, আর আইরিন আছে মহিলাদের কাছে। বাড়িতে কয়েকজন অতিথি আসায় বিয়ে বাড়ির মতো মনে হচ্ছে আজও। বিকেলের পর আইরিন ও মাহিনকে একসাথে আলাদা করে দিল একটা রুমে, নিজেদের মাঝে কিছু কথা বলার জন্য। আইরিন চুপচাপ মাহিনের পিছনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আজও কথা বলবে না আমার সাথে? কি বলবেন বলুন। আইরিন আবারও নির্লজ্জের মতো বলল, আমাদের এখানে কেন আলাদা করে দিয়েছে সবাই? মাহিন আবারও সোজাসুজিভাবে বলল, সেটা আপনিই জানেন। ওরা বলল, আর কেন আপনি ঢুকে পড়ছেন? আইরিন একটু মন খারাপ হলেও চুপচাপ রইল, কারণ সে চায় না যাওয়ার মুহূর্তে কারো মুড নষ্ট করতে। তবুও মাথায় একটা প্রশ্ন সব সময় তাকে খুব ভাবায়, যেটার উত্তর মাহিন চলে গেলে আজ জানা হবে না। তাই বলেই দিল, সত্যি করে বলেন তো, আপনি আসলে কি চান? মাহিন আবারও বলল, আমার চাওয়াটা না ভেবে এটা ভাবেন যে আপনার মন কি চাই, আর আমি কি চাই তা সময় হলে বুঝতে পারবেন। সন্ধ্যার পর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল মাহিন। আইরিনের সাথে আর কথা বলেনি। রাতে আইরিন তার বাবাকে নিয়ে বলল, আমি এখানে থাকবো না বাবা, আমার ভালো লাগছে না। আমি তোমাদের কাছেই থাকবো। প্রয়োজনে সে ফিরে এলে তখন ওই বাড়িতে চলে আসবো। অবশেষে মাহিনের ফ্যামিলিও মেনে নিল এটা। আইরিনের বাবা যখন তাদের বলল, কেটে গেল কয়েকদিন। প্রতি বছরই কলেজ থেকে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের নিয়ে 1-2 দিনের জন্য ট্যুরে যাওয়া হয়। ঠিক এবারও যাবে সবাইকে নিয়ে। এতে এক্সামের আগে মাইন্ড ফ্রেশ হবে একটু হলেও, আর ঘোরাফেরা করলে মন এমনিতেই ভালো থাকে। ফাইনাল ইয়ারের টোটাল স্টুডেন্ট আছে 543 জন। এর মাঝে হয়তো অনেকে যাবে, আবার অনেকে যাবে না। তাই কয়েকদিন আগে থেকে লিস্ট করা শুরু হয়েছে। আজ ক্লাসে আবরার স্যার ট্যুরের কথা বলে গেল, আর লিস্ট করার দায়িত্ব দিল ফাহাদকে। ছেলেটা পলিটিক্স করে, নানান জায়গায় মিছিল মিটিংয়ে সেই পোলাপানদের একসাথে করে। তাই আবরার স্যার টিম ম্যানেজমেন্টের দায়িত্বটা তাকেই দিল, কারণ ছেলেটার মোটামুটি হলেও টিম ম্যানেজ করার অভিজ্ঞতা আছে। আর মেয়েদের মাঝে দিল একজনকে। আবরার স্যার ছেলে মেয়েদের মাঝে ভাগ ভাগ করে টিম লিডার বানিয়ে দিয়ে গিয়েছে। আর সকল স্টুডেন্টের দায়িত্ব আবরার নিজেই নিয়েছে, কারণ সে নিজেও স্টুডেন্ট থাকাকালীন ও বন্ধুদের নিয়ে ট্যুরে যাওয়ার সময় নিজেই সব ম্যানেজ করত। ছুটির পর কোচিং শেষ করে বাসার দিকে রওনা দিল ফারহা, আইরিন ও সাথী। বাকি 2 জন ফারহাকে বোঝাতে ব্যস্ত, কারণ ফারহার ধারণা তার ফ্যামিলি কখনোই তাকে কোথাও একা যেতে দিবে না। তাই পাশ থেকে আইরিন বলল, প্রয়োজনে আমি ফারদিন ভাইয়া আর আঙ্কেলকে বুঝিয়ে বলবো, দেখবি তারা না করবে না। হুট করে ফারহা বলল, না, তুই ভাইয়ার সামনে একদম যাবি না, কখনো যাবি না, কোনো দিনও যাবি না। ফারহার কথাই অবাক হয়ে গেল আইরিন ও সাথী দুজনেই। আইরিন অবাক ভঙ্গিতে বলল, কেন যাব না? ফারহা আর কিছু না বলে শান্তভাবে বলল, না কিছু না। আইরিন ও সাথী দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে ফারহার দিকে। কথাবার্তা একটু অদ্ভুত হলে অবাক হওয়াটাই স্বাভাবিক। হয়তো এই অদ্ভুত কথার কারণটা জানতে ফারহার দিকে তাকিয়ে আছে দুজন। ওদের এমন আগ্রহ দেখেও আর কথা বাড়ালো না ফারহা। চুপচাপ সামনের দিকে পা বাড়ায় সে। বাসায় এসে শাওয়ার নিয়ে খেয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল ফারহা। চোখ লেগে এসেছে, তাই বিকালটা শুয়েই কাটিয়ে দিল। সন্ধ্যা হতেই মা এসে ডেকে দেয়, কড়া গলায় বলে, ফারহা 2 হাত মেয়ে হাই তুলতে তুলতে পড়ল, মেয়ে নামাজে এই কথাটা পাত্রপক্ষকে বলার জন্য নামাজ পড়লে কি তা কবুল হবে মা? তার মা আর কিচ্ছু বলল না। হয়তো নিজের কথার বোকামি বুঝতে পেরেছে। যাওয়ার সময় বলল,
সন্ধ্যার পর থেকে ফারহা পড়ার ফাঁকে বারবার উকি দিয়ে দেখছে ফারদিন বাসায় ফিরেছে কিনা, কারণ বাবা মাকে ট্যুরের কথা বললে তারা হয়তো রাজি হবে না। তাই ভাইয়াকে দিয়ে কোনোভাবে একটু ম্যানেজ করার বুদ্ধিটাই বেছে নিল সে। কিছুক্ষণ পর ফারদিন বাসায় আসলো। ফারহা ভাব নিচ্ছে ফারদিনের কাছে গিয়ে কিভাবে কথাগুলো শুরু করবে। যাই হোক, আগে ভাইয়াকে রাজি করাতে পারলেই সে বাবা মাকে রাজি করিয়ে নেবে। কিছুক্ষণ পর ফারহা উঠতে যাবে, তখনই ফারদিন একটা প্লেটে কিছু চিপস ভাজা নিয়ে তার পাশে এসে একটা চেয়ার টেনে বসলো। মাস্টারের মতো ফারহার বইটা টেনে নিয়ে বলল, আজ দেখি তোর পড়ালেখার দৌড় কতটুকু, ক্লাস আর কোচিংয়ের পড়া কতটুকু থাকে আর তুই কতটুকু কমপ্লিট করিস। ক্লাসের সব পড়া কমপ্লিট করে আমার কাছে পড়া দিয়ে তারপর ঘুমাতে যাবি আজকে। ফারহা প্লেট থেকে চিপস নিয়ে খেতে খেতে বলল, ভাইয়া একটা কথা ছিল। ফারদিন বই উল্টে দেখতে দেখতে বলল, বল। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে জানো? জানি মা। ফারহা নাক কুঁচকে বলল, আরে ধুর, মায়ের চেয়েও বেশি আমি ভালোবাসি, অতএব তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বোন। ফারদিন প্রকুচকে আর চোখে তাকিয়ে বলল, এত ভনিতা না করে মতলবটা কি তা বলে ফেল। তার মানে তুমি বলতে চাইছো আমি শুধু মতলব খুঁজে তোমাকে এইসব বলি? ও আচ্ছা, তুমি বলতে চাইছো আমি তোমাকে ভালোবাসি না। ফারদিন তাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম। আমি কি তা বলেছি নাকি? আমি বলছি তুই হয়তো কিছু একটা বলতে চাস, ওটা বলে দে। এবার ফারহা একটু হেসে বলল, কলেজ থেকে ট্যুরে যাব চট্টগ্রামে, বাকি ফ্রেন্ডরাও যাবে। ফারদিন শান্তভাবে বলল, জানি। তারপর? ফারহা সোজা হয়ে বসে বলল, আমিও যাব, প্লিজ তুমি মা বাবাকে ম্যানেজ করে দাও। ফারদিন আবারও বলল, এটাও জানতাম। তারপর? ফারহা একটু রাগী চোখে তাকিয়ে বলল, কি কি তারপর তারপর করছো? তুমি কি আমার কথা শুনতে পারছো? ফারদিন বইয়ের পৃষ্ঠা আর একটা উল্টে বলল, শুনেছি। তারপর? থুর। খাওয়ার সময় ফারদিন গিয়ে টেবিল টেনে বসলো। চারদিকে তাকিয়ে ফারহাকেও ডাক দিল খাওয়ার জন্য। ফারহা হোমওয়ার্ক কমপ্লিট করতে করতে বলল, তোমরা শুরু করো, আমি আসছি। ফারদিন খাবার বেড়ে দেয়। তখন পাশ থেকে তার মা তার বাবাকে বলে, বাবা খেতে খেতে বলে, ছেলে আর্মি অফিসার, দুই ভাই দুটোই একেবারে প্রিন্সের মতো। ছোটটা ইংল্যান্ড গেল পড়াশোনার জন্য, ফ্যামিলিরও অনেক নাম ডাক আছে। তারা কিচ্ছু চায় না, শুধু ফারহাকে চায়। আরও বলল আমাদের কিচ্ছুই করতে হবে না, আমাদের এখানেও কোনো খরচ করতে হবে না, যা যা প্রয়োজন হবে ওগুলো সব তারাই দিবে। ফারহার মা ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল। ফারহার বাবা খেতে খেতে বলল, এখনো কিছু বলিনি, শুধু বলেছি তোমাদের ও ফারহার মতামত নিয়ে তারপর জানাবো। ফারহার মা বলল। এর মাঝে ফারদিন বলল, এটা কি বলছো মা? বিয়েটা ফারহা করবে, আমরা না, তাই তার মত নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আর বাবা তো ঠিক কাজটাই করেছে, পরে জানাবে বলেছে। তখনই ফারহাও এসে চেয়ার টেনে বসে বলল, কি আলোচনা করছো ভাইয়া? ফারদিন বোনের দিকে চেয়ে বলল, তোর কথাই বলছি। কি যেন ট্যুরের কথা বলছিলি তখন, ওটাই বলছিলাম। মাকে বিষয়টা খাওয়ার আগেই বলেছিল ফারদিন, তাই মা বলল। ফারদিন বলল, একা যাচ্ছে না মা, ওর সাথে তো আবরারও থাকছে। আমি আবরারকে সব বুঝিয়ে বলবো ফারহাকে চোখে চোখে রাখতে। কলেজ গেট পেরিয়ে ভেতরে আসতেই দূর থেকে একটা ছেলে আপু আপু বলে দৌড়ে আসলো। ফারহা পেছন ফিরে দেখে ওই দিনের ওই আবরার নামের ছেলেটা। দৌড়ে এসে বলল, কেউ নিজের ভুল স্বীকার করলে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। তাই ফারহাও বলল, আচ্ছা ঠিক আছে, আর কারোর সাথে এমনটা করবে না। ছেলেটা বলল। ফারহা কোমরে দুই হাত রেখে রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। হিজাব পরাই হয়তো রাগটা প্রকাশ পাচ্ছে না, তবুও রেগে আছে। তার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। মায়াবী চোখ দুটো রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। বলে কি এই ছেলে, ট্যুরের জন্য জনপ্রতি 1000 করে? তাই ফারহা ফারদিনের থেকে টাকা নিয়েই কলেজে এসেছে জমা দেওয়ার জন্য।
মেয়েদের টিম লিডার শর্মির কাছে টাকা জমা দিতে গেলে সে বলে আইরিন আর ফারহার টাকা অলরেডি আবরার স্যার দিয়ে দিয়েছে। আপনি না হয় আইরিনের টাকা দিয়েছেন বোন হিসেবে, তাই বলে আমারটা দিতে গেলেন কেন? আবরারের সামনে দাঁড়িয়ে কথাটা বলল ফারহা। আবরার সোজাসুজিভাবে বলল, কারণ তুমিও তো আইনিনের মতো আমারও আরেকটা বোন, তাই। ফারহা আবারও বলল, দরকার নাই আমার এত ভাইয়ের। ভাইয়ের বন্ধু হলেই কি ভাই হয় নাকি? ভাই হলে ওই দিন কিভাবে চিঠিগুলো প্রিন্সিপাল স্যারের কাছে দিয়েছিলেন? আমি না হয় একটু আবেগী হয়ে গিয়েছিলাম, তাই কিছু না ভেবে সোজা আপনার কাছে গিয়ে না বুঝে এসব বলে ফেলেছিলাম। ব্যাপারটা আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন। অফিস রুমে নিয়ে এভাবে অপমান করার প্রয়োজন ছিল না। আর এখন আসছে ভাই সাজতে। লাগবে না আমার এত ভাই। আপনি আমার কেউ না, স্যার মানে শুধুই স্যার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে কয়েকটা শ্বাস নিল ফারহা। আবরার এক দৃষ্টিতে ফারহার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আজ এত কথা বলছে কেন? অল্পতেই এত অভিমান কেন তার? চুপচাপ দাঁড়িয়ে ফারহাকে বোঝার চেষ্টা করছে সে। পাশ থেকে আইরিন ফারহার হাত ধরে টেনে একপাশে নিয়ে গিয়ে বলল, কি করছিস এগুলো? একটা না তো বলেই গেলি, কার সামনে বলতেছিস তা মাথায় আছে তো? বিয়ের আগে যদি এত কথা শোনাতে থাকিস তাহলে তো বিয়েই করবে না তোকে। ফারহা বলল, আমার এত খারাপ দিন আসে নাই তোর ভাইয়ের মতো একটা খচ্চরকে বিয়ে করব। আইরিন নিশ্চুপ হয়ে তাকিয়ে থেকে হঠাৎ করেই হেসে দিল, যেন এতক্ষণ হাসিগুলো পেটের ভেতর আটকে ছিল তার। বোচা মিয়ার হাতে একটা সুদর্শন ছেলের ছবি হাতে নিয়ে অন্য হাতে চায়ের কাপে চুমুক দিল। পাশেই বসে আছে ফারদিন ও তার বাবা। বোচা মিয়া এক টানে চাটা শেষ করে ছবির দিকে তাকিয়ে ফারদিনের বাবাকে বলল। ফারহার বাবা এবার থামিয়ে বলল, আচ্ছা আমি বুঝেছি আপনার কথাটা। ছেলে ও তার ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছে আমি। আর মেন কথাটা হচ্ছে ফারা এখনো পড়াশোনা করছে। কথা শেষ হওয়ার আগেই বোচা মিয়া বলল, হ্যাঁ তা ঠিক আছে, তবে আপাতত ইন্টারটা শেষ হোক, এই সময়টা একটু অপেক্ষা করতে বলুন। আচ্ছা আপনি বসুন, আসছে আমি, একটা ফোন এসেছে। বলেই ফোনটা রিসিভ করে একপাশে চলে গেল ফারদিনের বাবা। ফারদিন বোচা মিয়ার পাশে গিয়ে বলল, কলেজ ও কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল ফারহার। এসে একটা লোক ও বাবা তার ভাইকে দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। এরপর সালাম দিয়ে ভেতরে চলে গেল সে। সন্ধ্যার পর ফারদিনের কাছে গিয়ে ফারহা বলল, লোকটা কে ভাইয়া? কই না তো, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ের কথাবার্তা বলছো? তা তো দেখতেই পারছি। মেয়ে বলে কি আমার নিজের মন মতো মত দেওয়ার কোনো অধিকার নেই? বাহ, সময়ও ঠিক করে ফেলেছে সবাই, আর আমাকে একটিবার জানালেও না তোমরা। ফারহা উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে ফারদিন বলল, এক্সামের পর কথাবার্তা আগাবে বলছে, আর তুমি বলছো সিরিয়াস না। আর কিছু না বলে মায়ের রুমের দিকে গেল ফারহা। তোমরা আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা বলছো কেন মা? মেয়েকে পাশে বসিয়ে হাসি মুখে বলল, আমি এখন বিয়ে করতে চাই না মা। আমি এত কিছু জানি না। আমি বিয়ে করব না মানে করব না। ফাইনালি ট্যুরে যাওয়ার সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এলো। এই একটা ট্যুর যে ফারহার জীবনটা এমন এলোমেলো করে দিবে তা হয়তো তার চিন্তারও বাইরে ছিল। না হলে কি মানুষ বিপদ চেনেও ওই রাস্তায় এগিয়ে যায়? সে নিজেও চেত না, বাট আমরা তো আর ভবিষ্যতে কি হবে তা তো কেউ বলতে পারি না। সেই ট্যুরে যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্টই তার জীবনকে এলোমেলো করে দিয়েছে। সন্ধ্যার পর বাসে রওনা দিবে সবাই। 5টা বাস ঠিক করা হয়েছে। সারা রাত গাড়িতে থেকে পরদিন চট্টগ্রাম পৌঁছবে তারা। তারপর 2 দিন ব্যাপী এই ট্যুরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। সন্ধ্যায় বেগে কিছু কাপড় চোপড় ও প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে কলেজ মাঠের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ফারহাও ব্যাগে জামা ও নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিল। তারপর মা বাবার থেকে বিদায় নিয়ে ভাইয়ার সাথে বেরিয়ে পড়ল কলেজ মাঠের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখে প্রায় সবাই চলে এসেছে, আর আধা ঘন্টা পর রওনা দিবে। আবরারের সাথে কিছুক্ষণ কথা বলে ফারহার থেকে বিদায় নিয়ে চলে গেল ফারদিন। ফারহা একটু হেসে বান্ধবীদের কাছে চলে গেল। হেই, কখন এলি তোরা?
অনেকক্ষণ আগেই এসেছি, তোর মতন অলস নই আমরা। আর আধা ঘন্টা লেট করলে আর তো যাওয়াই হতো না তোর। আমি অলস হতে যাব কেন? আমি সময় মতোই এসেছি। তোদের মতো আগে এসে আজ এরা সময় নষ্ট করি না। কিছুক্ষণ পর স্যার ও টিম লিডাররা এক এক করে সবাইকে গাড়িতে উঠতে বলল। জিনিসপত্র নিয়ে এক এক করে চার চার সিটে গিয়ে বসলো সবাই। বাসের সামনের 2-3 সিট পরে বসলো ফারহা ও আইরিন, আর বাসের সামনের সিটে বসলো আবরার। ওঠার পর আইরিনকে বলে গেল, রাতে আধা ঘন্টা ব্রেক নিয়ে ডিনার করে নিল সবাই। এরপর আবার গন্তব্যের দিকে ছুটল সবাই। ফেনী এসে মহিপাল বাস থামলো, তখন রাত প্রায় 1টা। মহিপাল নামলে দেখে চারদিকে রোড। ফারহা চারপাশে তাকাচ্ছে। আইরিন বলল, এটা হলো সোনাগাজীর রোড, এটা চট্টগ্রামের রোড, এটা ঢাকার যেখানে দিয়ে আমরা এসেছি। এক এক করে সব দিন দেখাচ্ছে। ফারহা হাই তুলতে তুলতে বলল, তুই আগে ফেনে এসেছিলি? সোনাগাজীতে আমার এক রিলেটিভ আছে। ফারহা চারদিকে তাকিয়ে বলল, আচ্ছা আইরিন, এখানে পশ্চিম কোন দিকে? পাশে আবরার এসে দাঁড়াতেই হো হো করে হেসে ফেলল। ফারহা কিছু না বলে লজ্জামাখা চেহারা নিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। কি বা বলবে সে? নতুন কোথাও গেলে যে সে সত্যিই উত্তর দক্ষিণ সঠিকভাবে খুঁজে পায় না। নিজেদের প্রয়োজন শেষ হলে চট্টগ্রামের রোডে ছুটল গাড়ি। রাত তখন গভীর। এতক্ষণ হইহুল্লার করে এখন প্রায় সবাই নিশ্চুপ। বাস চলছে নিরিবিলি। হয়তো সবাই ঘুমিয়ে আছে, অথবা কেউ ঘুমানোর ট্রাই করছে। আবরারের ঘুম আসছে না। নিরিবিলি জায়গা ছাড়া কখনো ঘুম আসে না তার। পেছন ফিরতেই দেখে ফারহা ঘুমুচ্ছে বেঘোর হয়ে। ঘুমন্ত ফারহা আজ যেন অদ্ভুত মায়ার অধিকারী হয়েছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে পুনরায় সামনের দিকে তাকিয়ে থাকে আবরার। নিজেকে মনে মনে শাসাতে থাকে। চট্টগ্রাম পৌঁছতে সকাল হয়ে গেল তাদের। কারো ডাকে চোখ মেলে তাকাই ফারহা। বাইরে তাকিয়ে দেখে নতুন একটা শহরে এসে পৌঁছলো। সবে সকাল হয়েছে। ভোরের আলোয় চারপাশটা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। সবকিছু আগে থেকেই রেডি ছিল। চার চার ব্যাগ নিয়ে একটা হোটেলে গিয়ে উঠল সবাই। আজ সারাদিন পাহাড়ি অঞ্চল ঘুরে এরপর দিন কক্সবাজার, এরপর ডিরেক্ট ঢাকা ব্যাক করবে। ব্যাগ কাঁধে নিয়ে ফারহা, আইরিন ও সাথী একটা রুমে গিয়ে বসলো। সকালের নাস্তা শেষে চারপাশটা ঘুরে ফিরে দেখছে সবাই। সাথী চারপাশটা দেখে বলল, জায়গাটা দারুণ, সেই সঙ্গে পরিবেশও, আতিথেয়তাও খারাপ নয়। আমার তো বিশ্বাসই হচ্ছে না 1000 টাকা দিয়ে এত কিছু পাওয়া যায়। আবার এরপর নাকি কক্সবাজার। 1000 টাকা এত কিছু কেমনে করেছে কে জানে। পাশ থেকে আইরিন একটু হেসে বলল, তোর কি মনে হয় তোদের সেই 1000 টাকায় এত কিছু হয়ে যাবে? আরে টাকাগুলো তো নিয়েছে আমাদের টুকটাক খরচের জন্য। বাকি সব তো কলেজের প্রতিষ্ঠাতা মুমিন আহমেদ চৌধুরী দিচ্ছে। না হলে এত স্টুডেন্ট নিয়ে 2 দিনের ট্যুরে আসা কোনো সহজ কাজ নয়। আমরাই প্রথম যে কলেজ থেকে এত দূর ও 2 দিনের ট্যুরে এসেছি। পাশ থেকে ফারহা বলল, আমার একটুও ভালো লাগছে না। লং জার্নি করলে আমার মাথা ঘুরতে থাকে, মনে হয় যেন চারপাশটা আমার সাথে সাথে ঘুরছে। আইরিন একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ফারহা, এখন বলতো পশ্চিম কোন দিকে? ফারহা একটু ভাব নিয়ে উত্তর দিকে দেখিয়ে বলল, এই দিকে। আইরিন হাসতে হাসতে বলল, তাহলে দক্ষিণ দিকে কি সূর্য ওঠে? তুই পূর্ব দিকের সূর্য দেখেই তো বলতে পারতি পশ্চিম কোন দিকে। তাকে নিয়ে তুই এত মজা করছিস কেন আইরিন? সে তো বললই তার মাথাটা ঘুরছে। আইরিন একটু রাগী ভাব নিয়ে বলল, আমার ভাবিকে নিয়ে আমি মজা নিব না তো কে নিবে? যান ভাবি, আপনি রুমে গিয়ে বিশ্রাম নিন। ফারহা একটু রেগে বলল, উল্টো পাল্টা কথা বললে চর খাবি একটা।
সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার আগে হোটেলে ফিরে আসলো সবাই। রাতটা এখানে কাটিয়ে পরদিন সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। তারপর সন্ধ্যা ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। পাশেই একটা বড় লিচু বাগান আছে, ওখানেই সময় কাটাচ্ছে অনেকে। তাদের থেকে ঠিক কিছুটা দূরে একটা বেঞ্চিতে বিষণ্ণ মনে বসে আছে আবরার। কলেজে স্যার হলেও এখানে স্যার নয়, কথা বলাই যায়। তাই এক পা করে আবরারের পাশে গিয়ে দাঁড়ালো ফারহা। চারপাশের সবাইকে দেখে আবরারকে বলল, সবাই কত আনন্দ করছে আর আপনি বিষণ্ণ মনে বসে আছেন কেন স্যার? মন খারাপ? আবরার ফারহার দিকে চেয়ে বলল। তোমার জেনে কি লাভ? ফারহা একটু বিরক্তি নিয়ে বলল, সব সময় এত তেতো কথা বলেন কেন? আপনি কি কখনো মিষ্টি খাননি? খাই তো, কেন? তাহলে মিষ্টি আর তেতো করলার মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বোঝেন। আচ্ছা, আপনাকে যদি একটা পাত্রে তেতো করলা আর একটা পাত্রে মিষ্টি রাখা হয়, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই মিষ্টি। ঠিক তেমনই তেতো কথা কারো পছন্দ না, একটু মিষ্টি করে কথা বলাটাই সকালে পছন্দ করে। আবরার এক হাতে ইশারা করে থামিয়ে বলল, ওয়েট, তুমি কি আমাকে ইনডিরেক্টলি তেতো করলার সাথে তুলনা করলে? ফারহাদ ছোট্ট করে জিভে কামড় কেটে বলল, এই না না স্যার, আমি মোটেও এমনটা বলিনি, একটু মিষ্টি করে কথা বলতে বলেছি জাস্ট। আবরার একটু হেসে বলল, চলো আজ তোমাকে ডিরেক্ট মিষ্টি কিছু খাওয়াবো। ফারহা একটু অবাক হয়ে বলল, কিভাবে? আবরার রাস্তার দিকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে দেখছো একটা লোক রাস্তা দাঁড়িয়ে হাওয়াই মিঠাই বিক্রি করছে। ফারহা তাকিয়ে বলল, হাওয়াই মিঠাই আমার খুব প্রিয়। তাই তাহলে আসো। আবরার রাস্তায় দাঁড়িয়ে 3টে হাওয়াই মিঠাই নিয়ে বলল, একটা আইরিন আর একটা সাথীকে দিবে, অন্যটা তোমার। তখনই একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়ে দুজনকেই মুখ চেপে ধরে গাড়ির মাঝে উঠিয়ে নেয়। তারপর কিছু বুঝে ওঠার আগেই এক টানে অনেকটা দূর চলে আসে। গাড়িতে বসে ফারহা হেল্প বলে চিৎকার করতেই 2টা ছেলে 2টা ছুরি নিয়ে ফারহা ও আবরারের গলায় ধরে বলল। ভয়ে ফারহার সারা শরীর থরথর করে কাঁপছে। ইতিমধ্যেই কপাল ছুঁড়ে চিকন ঘাম দেওয়া শুরু হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল কেউই বুঝতে পারছে না, চিৎকার করতে পারছে না, বড় বড় শ্বাস নিচ্ছে শুধু। বেশ কিছুক্ষণ পর একটা জঙ্গলে এসে গাড়ি থামালো তারা। ফারহা ও আবরারের গলায় ছুরি ধরে দুইজনকে 2টা গাছের সাথে বেঁধে নিল। তারপর একজন তাদের সামনে এসে বলল। ফারহা এখনো থরথর করে কাঁপছে। আবরার পাশ থেকে বলল, ফ্যামিলি কোথায় পাবো ভাইয়া? আমরা 2 ভাই বোন এতিমখানায় মানুষ হয়েছি। এরপর কলেজে ভর্তি হয়ে কোনো রকম টিউশনি করে পড়াশোনাও নিজেরা চলি। এই বিশাল পৃথিবীতে আমার শুধু সে আছে আর শুধু আমি আছি। বিশ্বাস করুন, আমাদের আপন বলতে আর কেউ নেই। আর আপনারা খুঁজে ফিরে আমাদের 2জন এতিম ভাই বোনকেই কেন তুলে এনেছেন বলুন? ছিনতাইকারীর দলের লোকটা বলল। আবরার আবারও কান্নার ভান ধরে বলল, মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যা বলবো কেন ভাইয়া? সত্যি আমরা এতিম। লোকটা এবার পাশের একটা ছেলেকে থাপ্পড় মেরে বলল। মুহূর্তেই কয়েকটা ছেলে এসে তাদের থেকে সব নিয়ে নিতে লাগলো। আবরারের 2টা ফোন ও ফারহার একটি ফোন, সাথে আবরারের মানিব্যাগে 15,000-এর মতো টাকা ছিল, আর ফারহার পার্সে ছিল 2,000-এর মতো। সব নিয়ে তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল তারা। আবরার ও ফারহার কাছে এই মুহূর্তে জামাকাপড় ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। চারদিকে খুটখুটে অন্ধকার নেমে এলো, জঙ্গল জুড়ে ভৌতিক পরিবেশ। ফারহা ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে আবরারকে জড়িয়ে ধরল। আবরার একটু অবাক হলেও বিষয়টা মাথায় নিল না। বুঝতেই পারছে ভয়ে ফারহা থরথর করে কাঁপছে। আপাতত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। তাই ফারহাকে ওভাবেই এক হাতে চেপে ধরে জঙ্গলের পথ ধরে হাঁটা ধরল সে। বের হতে কতক্ষণ লাগবে কে জানে, কিছুই চেনে না এখানকার। কাউকে ফোন দিবে সেই উপায়ও নেই। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি ব্রেক করে দাঁড়ায় লোকগুলো। একটা ছেলে বলল। এর মাঝে টিমের বস বলল,